যে এটা একটা বিরল ঘটনা। সাধারণত পৃথিবীর ইতিহাসে কোনো ঘটনা ঘটছে কিনা আমি জানি না এরকম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে আগামী সংসদ বাজেট সেশন যখন হবে তখন আমরা দেশের বিদ্যুৎ নিয়ে আলোচনা করব। এটা একটা হিউম্যানলি ইম্পসিবলের কাজ আমরা করেছি। আমি আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ সব ভালোভাবে হয়েছে এবং সেটা হয়েছে। আমরা তো করেছি কিন্তু বিরোধী দলের যথেষ্ট সহযোগিতার কারণে এটা সম্ভব হয়েছে। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে আমাদের নিয়মিত আয়োজন বিশেষ সাক্ষাৎকারে। এই আয়োজনে আমরা প্রতি পর্বে একজন গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি, যারা আমাদের দেশ এবং দেশের রাজনৈতিক অবস্থান, একই সাথে পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে ধারণা রাখেন, কথা বলেন, নীতি নির্ধারণী পর্যায়ে তারা বিভিন্ন সিদ্ধান্ত নেন। আজকে আমাদের সঙ্গে রয়েছেন নুরুল ইসলাম মনি, মাননীয় চিফ হুইপ, জাতীয় সংসদ। আমন্ত্রণ আপনাকে স্যার। থ্যাংক ইউ সো মাচ। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সংসদে প্রায় 80% নবীনরা অংশগ্রহণ করেছে, আর এর বিপরীতে আপনারা, অর্থাৎ যারা কয়েকবার সংসদ সদস্য অথবা লম্বা রাজনৈতিক পথে আপনারা ছিলেন, কার্যপ্রণালী শেখাতে তাদেরকে সাহায্য করতে হয়েছে কিনা, কীভাবে করলেন সেটা? এটা একটা মানুষের যদি সংসদ সদস্য হতে হয় বা সংসদ যদি করতে হয়, কেউ যদি সংসদ করতে চান, ভালো পার্লামেন্ট হতে চান, তার জন্য রুলস অফ প্রসিডিউর জানা খুব জরুরি, খুবই জরুরি। আর দ্বিতীয়ত হলো সংবিধান জানাও কিছুটা মানে জরুরি বলবো না এই জন্য, বাট বলবো যে সংবিধানের একটা থরো নলেজ যেন থাকে, প্লাস রুলস যা আছে এই দেশের সিএফসি সম্পর্কে একটা ভালো ধারণা থাকে, তাদের পক্ষে সংসদ সদস্য বা পার্লামেন্টের হওয়া খুব সহজ। তবে নতুন যারা এসছেন তাদের মধ্যে তো সহযোগিতা করতে হয়েছে। আমরা একটা ওরিয়েন্টেশন কোর্স করেছি আমাদের বিএনপি মাননীয় সংসদ সদস্যদের নিয়ে। তা আমরা একটা এই সেশনের শুরুতেই আমরা 2টা কোর্স করব ইউএনডিপির সহায়তায়। তো আমরা সকল সদস্যদের নিয়েই আমরা একটা 2 দিনের একটা কোর্স করাতে চাই, যে যাতে মানে পদ্ধতি কী, যেমন ধরুন স্পিকার কথা বলছেন, কোনো সদস্য বক্তৃতা দিচ্ছেন, এরকম জায়গা দিয়ে কেউ হাঁটতে পারে না, কিন্তু হাঁটছেন, কাজ জানেন না সেই জন্য। আচ্ছা, আবার চেয়ারকে সম্মান করার জন্য ঢোকার সময় আসসালামু আলাইকুম বলেন বা মাথা ঝুঁকান, বা আসার সময় মাথা ঝুঁকোতে হবে বা আসসালামু আলাইকুম বলতে হবে চেয়ার দিকে তাকিয়ে, এগুলো আমরা এখন জানি না। তারপর সংসদের ফ্লোরের মধ্যে দিয়ে হাঁটতে হয় না, কিন্তু আমি একজনকে দেখেছি ফ্লোরের মধ্যে দিয়ে হাঁটতে। আমি সংসদ চলে কিন্তু স্পিকার কথা বলতেছি কিন্তু ভুলের মধ্যে হেঁটে যাচ্ছে, উনি জানেন না, এটা কিন্তু ওনার কোনো দোষ নেই। কাজে এই কতগুলো নর্মস আছে যেগুলো আমরা শিখবো, সেটা একটা আর 2টা সেশন হলেই 80% 90% মানুষ এমনি নর্মালি শিখে যাবে। আর সবচেয়ে বড় বিষয় এখানে যেটা আসছে, মাননীয় সংসদ নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি বলেছেন যে আগামী সংসদ বাজেট সেশন যখন হবে, মানে সামনে বাজেট সেশন, তখন আমরা দেশের বিদ্যুৎ নিয়ে আলোচনা করব। তার মানে মানুষের চিন্তায় সমন্বয়টা আসলে আগে জরুরি, তারপর যে কোনো সমস্যায় সমাধান করা সম্ভব। চিন্তায় সমন্বয় আপনার সাথে আমার নাও হতে পারে, কিন্তু আপনি যে চিন্তা করেন সেই চিন্তাটা আমি সহমত পোষণ নাও করতে পারি, কিন্তু আপনি চিন্তাটা ব্যক্ত করার সুযোগটা আমি দিতে চাই আপনাকে, আপনিও আমাকে দিবেন। তারপর আমরা একটা আলোচনা করবো। দেখুন, আপনার চিন্তা থেকে আমি ধরুন 60% নিলাম, আমার চিন্তা থেকে আপনি 40% নিলেন, এইটা 100% হলো। এবারের সংসদে আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতোই বলা চলে, যদি আমার কোথাও ভুল না হয়ে থাকে, 5 দিনে 117টি আইন পাশ করা হলো। এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যে এটা একটা বিরল ঘটনা। সাধারণত পৃথিবীর ইতিহাসে কোনো ঘটনা ঘটছে কিনা আমি জানি না এরকম। 133টা অধ্যাদেশ আমরা নিয়ে বসছি। তো আমরা 29 তারিখে পার্লামেন্ট সেশনে গেছি, 2 তারিখে রিপোর্ট দিয়েছে, 3 তারিখ 4 তারিখ বন্ধ, 5 তারিখ থেকে সেশন হয়েছে, 10 তারিখের রাত দুপুরের সময় আমরা পাস করেছি 12টা থেকে। এই 5 দিন অ্যাকচুয়ালি আমি, তারপরে পার্লামেন্ট সেক্রেটারিয়েট, বিজি প্রেস, সাবজেক্ট মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি, এই সব জায়গার লোকেরা আসলে অ্যাকচুয়ালি রিয়াল সেন্সে ঘুমাতে পারেনি। এটা একটা হিউম্যানলি ইম্পসিবলের কাজ আমরা করেছি। আমি আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ সব ভালোভাবে হয়েছে এবং সেটা হয়েছে। আমরা তো করেছি কিন্তু বিরোধী দলের যথেষ্ট সহযোগিতার কারণে এটা সম্ভব হয়েছে। আর আমরা 15-16টা বিল ওখানে আমরা আনি নাই, সেখানে রিপোর্টই করা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই 16টা বিলের ব্যাপারে আমরা আরও পরবর্তীতে যাচাই বাছাই করে মোস্ট প্র্যাগমেটিক, মানে বাস্তবসম্মত যেটা দরকার সেইটা বিলটা আমরা আনবো। আমরা ধরেন একটা পত্রিকা খুলবেন, আপনি সকালবেলা 10টা নিউজ যদি দেখেন, আপনি 10টা নিউজের মধ্যে 8টা নিউজ 9টা নিউজই নেগেটিভ, পজিটিভ নিউজ। আমার বাই মেন্টালিটি আমাদের একটা মানে বিল্ডআপটাই হয়েছে এরকম একটা নেগেটিভ থিঙ্কিং নিয়ে, আমরা নেগেটিভ মানে ভাইব, এটা আমরা পছন্দ করি। পজিটিভটা যেমন ধরুন আমাদের নেতা তারেক সাহেব যে ধরেন 10,000 টাকার কৃষি নিয়ে সুদ মুখ করছে, এটা আপনার মানুষের মধ্যে। আচ্ছা, কয়দিন কোন পত্রিকা আলোচনা দেখছেন?
আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে, কিন্তু ওই রকমের ওই লেভেলের না। আচ্ছা, উনি এয়ারপোর্টে যাবেন, বিদেশে যাবেন, তখন উনি সকল মন্ত্রীর লাইন দিয়ে দাঁড়াইতো, সকল সচিবের লাইন দিয়ে দাঁড়াইতো। উনি আইনই করেছেন যে এখানে লোক বেশি যাবে না, যাবে 4 জন। এই যে 4 জন লোক যাবে, এই যে গভর্নমেন্টের বাড়তি তেল, জটিলতা কমলো, বাড়তি তেল, বাড়তি মানুষের মানে টাইম কনজিউমিং, রাস্তাঘাটের অসুবিধা সব মিলে এই যে ধরনের এই একটা কাজ করেছেন, কে আলোচনা করেন? উনি তার অফিসে বলে দিয়েছেন 150 টাকায় খাবার হবে। 150 টাকা এখন খাবার হয়, তা উনি বলেছেন 150 টাকা হবে। আমি ওখানে একদিন খেতে বসছি, ঢেঁড়স ভাজি নিয়ে এসছে আর আলু ভর্তা নিয়ে এসছে আর ডাল। আমি এই অফিসে, এই ঢাকার অফিসে বর্তমানে এই 3-4 দিন আগের কথা বলছি। তারপর আর আপনি দেখবেন আমি প্রতিদিন কোট টাই পরে যাই, আমি প্রতিদিন যাই, আমার শীত লাগে, আমার বয়স্ক মানুষ। উনি দেখবেন একটা স্বাভাবিক ড্রেস আছে, আপনি কোনো দিন দেখছেন নাকি উনি একটা অস্বাভাবিক স্বাভাবিক ড্রেসে ওই নিজে গাড়ি চালাইতেছেন, নিজে ধরেন এই যে তার মিসেসের হাত ধরে, আমার মাননীয় প্রধানমন্ত্রী তার নিজের হাত দিয়ে ছাতা ধরে যাচ্ছেন, কাঁধে ব্যাগ। মানে একটা স্বাভাবিক জীবন, একটা মানুষের জন্য যেটা করার দরকার, একটা স্বাভাবিক মানুষের যে জীবনযাপন সেটা করা, তাহলে এ বিষয়ে কিন্তু আলোচনায় খুব বেশি আসে না। কিন্তু উনি যে রিফর্মের যে ওয়ার্ক করেছেন, তা যদি সিরিয়াস হয়ে বলা শুরু করি, হিউজ রিফর্ম, মানে এই দায়িত্ব পাওয়ার পর আড়াই মাসের অল্প মধ্যে মাসে। কোনো আমার তো আমি 4টা পার্লামেন্ট দেখার সুযোগ হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কাজ করার সুযোগ হয়েছে বিগত দিনে, এবং আমি খুব ক্লোজলি অবজার্ভ করেছি জিয়াউর রহমান স্যারের সময় থেকে শুরু করে, তারপর এরশাদের গভর্নমেন্ট দেখেছি, ম্যাডামের গভর্নমেন্ট দেখেছি, আবার হাসিনার গভর্নমেন্ট দেখেছি, এইসব কটা গভর্নমেন্ট দেখা, শেখ মুজিবের গভর্নমেন্ট আমি দেখার সুযোগ হয়েছে অন্যভাবে, যে কত মানে রক্ষীবাহিনী দেখেছি, দুর্ভিক্ষ দেখেছি, বাকশাল দেখেছি, মানুষের রাইট বলতে জিরো সেটা দেখেছি, এইগুলো দেখার সুযোগ হয়েছে। ওগুলো দেখেছি তখন আমি ইউনিভার্সিটির ছাত্র, তাই এটা দেখে এসেছি, তখন আমি ইনভলভ ছিলাম না। আমি ইনভলভ হয়ে দেখা শুরু করেছি, একেবারে নিজে সিরিয়াসলি দেখা শুরু করেছি জিয়াউর রহমান স্যারের সময়। এখন আসলে বাংলাদেশের রাজনীতিতে সকলের চোখ। আমরা দেখেছি লম্বা সময় পর্যন্ত বাংলাদেশের রাজনীতি নিয়ে মানুষের এত আগ্রহ উচ্ছ্বাস ছিল না। এখন যে কোনো শ্রেণীর মানুষের কথা বলি, তরুণ থেকে শুরু করে বয়স্ক, রাজনীতির বাইরেও যারা আছেন, যারা কখনো রাজনীতি নিয়ে মাথা ঘামান না, তারাও দেখি চিন্তা করে কেমন বাংলাদেশের রাজনীতির অবস্থা, এগুলো নিয়ে কথা বলতে চায়, শুনতে চায়, জানতে চায়। এই সব কিছু কি এখনকার রাজনীতির জন্য চ্যালেঞ্জ নাকি ভালো দিক? রাজনীতি নিয়ে এরকম চর্চা পৃথিবীর কোথাও নেই। এটা বাংলাদেশে আছে, আশেপাশের দেশে আছে কিন্তু আমি জানি না, ইন্ডিয়া থাকতে পারে হয়তো, তা বাট পাকিস্তানেও এরকম নাই। আর পৃথিবীর আমি বহু দেশ ঘোরার দেখার সুযোগ হয়েছে, আমেরিকা থেকে শুরু করে, ইউরোপ থেকে শুরু করে, রাজনীতি নিয়ে এরকম কঠিন চর্চা কোনো দেশে নেই। এটা বিরাট চর্চা, কারণ রাজনীতি এই দেশের মানুষের আর কিছু করার না থাকলে রাজনীতি করে। এই চায়ের টেবিলে এরকম ঝড় তুলে মানুষেরা, হয়তো তারা এই বিষয়ে কিছুই জানে না, বাট তারা ঝড় তুলে এমনভাবে কথা বলবে আপনার শুনতে ইচ্ছে করবে। এটা একটা মুখরোচক বিষয় আছে রাজনীতি। আর দ্বিতীয়ত হলো, এই রাজনীতির বিষয়ে যদি চর্চা করে, আমি বলবো এটা খারাপ দিক না। কেন খারাপ দিকটা বলবো না, যে রাজনীতি চর্চা করলে একটা মানুষের জ্ঞান সমৃদ্ধ হয়, তারপর দেশ সম্পর্কে জানে, আর দেশে করণীয় সম্পর্কে জানে, সিদ্ধান্ত নিতে সহজ হয় তাদের পক্ষে ভবিষ্যতে। আপনারা জানেন, আমরা রাজনীতি করি একটা দলে, তার সর্বোচ্চ ধরেন 15% থেকে 20% লোক অ্যাক্টিভ রাজনীতি করে, আর বাকি লোকেরা সমর্থক। আজকে যারা আমাকে সমর্থন করছে, তাকে আমার সমর্থন উইথড্র করতে পারে, যদি উইথড্র করে তা কারা, তারা আর একদিকে যেতে পারে, কোনো একদিকে। আমার যদি সব আমার দিকে থাকবে, বা যদি আমি নর্মালি রাজনীতি করি, আমার দিকে নাও থাকতে পারে, আমি স্বাভাবিক রাজনীতি করে যদি, সেই ক্ষেত্রে রাজনীতিক চর্চা যদি হয়, একজন মানুষের সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে। আর আমি যদি অন্যায় করি, তখন আবার অন্যায়টা আমার সমাধান, মানে কী বলে, এটা রেকটিফাই করার জন্য আমার একটা রাস্তা খুলে যাবে। আমি মনে করি রাজনীতি চর্চা করাটা কোনো অন্যায় কিছু না, বরং ভালো। তবে ইয়াং জেনারেশনের সাথে আমার একটা বক্তব্য আছে, সেটা হলো তারা কিন্তু তাদের একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, নিজস্ব ভাষা আছে, নিজস্ব চিন্তা আছে। আমি সেখানে বলবো, আমরা সরকার তরফ থেকে চেষ্টা হচ্ছে যে ইয়াং জেনারেশনকে সামনে নিয়ে আসার জন্য, তাদের সমৃদ্ধ করার জন্য, তাদের দক্ষ মানুষ বানাবার জন্য, এবং দক্ষ মানুষ হয়ে তারা এন্টারপ্রেনিয়ার্স হয়ে এই দেশের উপকার, দেশের অর্থনীতিতে মানে কন্ট্রিবিউট করার মতন পরিস্থিতি তৈরি করতে পারে। সেজন্য কিন্তু বর্তমান সরকারের কার্যক্রম আছে, যেমন ভোকেশনাল এডুকেশন করতে চায়, মানুষকে দক্ষ বানাতে চায়, দক্ষ মানুষের হাব বানাতে চায় বাংলাদেশকে, দক্ষ মানুষকে পরাশক্তিও হতে পারি আমরা। সেটা এরকম পরিস্থিতিকে আমাদের নেতা কিন্তু সেই রকম কথা বলছেন। যে কারণে ইয়াং জেনারেশনরে যদি পলিটিক্সকে নিয়ে পড়ে থাকে, তাহলে কিন্তু অসুবিধা তাদের জন্য।
আমি যার জন্য এটা অ্যাডভাইস তাদের থাকবে, পলিটিক্স করো, লেখাপড়া করার পরে পলিটিক্স করা যেতে পারে। লেখাপড়া করা যে আমি পাস করা যে লেখাপড়া না, কিন্তু তার অনেক বিষয়ে জ্ঞান থাকাটা দরকার। আমাদের বাজেট সম্পর্কে একটু জ্ঞান থাকতে হবে, প্রতিবেশী সম্পর্কে জ্ঞান থাকতে হবে, ফরেন পলিসি সম্পর্কে জ্ঞান থাকতে হবে, আমার কী বলে ডাউন টু আর্থ পিপল সম্পর্কে একটা ধারণা থাকতে হবে, আর রিচ শ্রেণী সম্পর্কে একটা ধারণা থাকবে, শ্রেণী বিন্যাস সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। সার্বিক মিলাইয়া যদি এরকম একটা সম্পর্কে মানে হয়, তাহলে এই গিয়ে দেখবো যে কজন মানুষ ভালো বক্তৃতা দেয়, ভালো পড়ে বা ভালো জানে, লেখাপড়াই করেছে। লেখাপড়ার বাইরে কিন্তু কিছু নাই। আর লেখাপড়াটা দুই ধরনের, একটা হলো মৌলিক লেখাপড়া এক ধরনের, সেটা হলো MA পাস করলাম, PhD করলাম, আরেক ধরনের হলো আমি শিখবো, শিখে আমি কন্ট্রিবিউট করবো, নিজেকে বাঁচাবো, ফ্যামিলিকে বাঁচাবো, দেশকে বাঁচাবো। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিশেষ সাক্ষাৎকার। ছোট্ট একটা বিরতির পর আলোচনায় ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক, আরও একবার আমন্ত্রণ। বিরতির পর আপনারা দেখছেন বিশেষ সাক্ষাৎকার। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি এবং আমাদের আজকের অতিথি নুরুল ইসলাম মনি, মাননীয় চিফ হুইপ, জাতীয় সংসদ। আরও একবার আমন্ত্রণ স্যার আপনাকে। এবারে জাতীয় সংসদের সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে সংবিধান সংস্কার নাকি পরিবর্তন। এই বিষয়টি নিয়ে নানা রকম আলাপ আলোচনা হয়েছে। বিএনপি এই বিষয়ে মানে বিরোধী দল অর্থাৎ জামায়াতের কথা বলছি, তাদের সাথে মতবিরোধ যেটা হলো সেটা কিভাবে সমাধান করবে আপনি মনে করেন? এটা সমাধান হবে আর 2-3টা সেশন পরে সমাধান হবে। বলছে আপনি কি আমরা কনফিডেন্ট কেমন 2-3 সেশন পরে? আমাদের বিরোধী দলে যারা মাননীয় সদস্যরা আসছেন, একজনও বিগত দিন MP ছিলেন না, সবাই নতুন। তো নতুন থাকলে একটা বিষয় বুঝতে সময় লাগে, এটা আমারও লাগছে। আমিও চড়াই উতরে পেরিয়ে কিন্তু এখানে এসেছি। সকল নতুনের জন্য এই একই কথা, নতুন একটা নতুন বার্তা নিয়ে আসতে চায়, বার্তা নিয়ে আসে, কিন্তু নতুনকে ম্যাচুরিটি, এই জন্য নতুনকে কখা পড়তে হয়, ABCD পড়তে হয়, তারপরে আস্তে আস্তে উপরে ক্লাস উঠতে হয়। এটার জন্য আমরা 2-3টা সেশন আমি মনে করি কাটবে। এর রিজন হলো এই যে অপোজিশনে অনেক সদস্য আছেন যারা হয়তো একটা কথা এখন মতো বলেন নাই, বাট দে আর ভেরি এডুকেটেড, ওয়েল এডুকেটেড অ্যাবাউট দেয়ার সাবজেক্ট, এবং তারা লয়ার আছে বা অন্যান্য লোক আছে, কাজে এটার কোনো সময় না। প্রশ্নটা হলো যে জুলাই সনদ আমাদের নেতা তারেক সাহেব বলেছে, আমরা হা ভোটে দিয়েছি না, যে 72% ভোট পেয়েছে হা ভোটে, তা আমরা 51% ভোট পেয়েছি, 51% তো ভোট তো আমরাই দিচ্ছি, এটা তো অবভিয়াস। আমি নিজেও দিচ্ছি হা ভোটের পক্ষে। আমাদের নেতা বলেছেন যে জুলাই সনদ অক্ষরে দাড়ি কমা সেমিকলন সহ সব পাশ করা, প্রত্যেকটা ক্লজ জুলাই সেশনে মানে সনদের ব্যাপারে যা কিছু সনদ আসছে প্রত্যেকটা নিচে লেখা আছে এইটা যে দলের লোকেরা সংসদে আসবে, সংঘর্ষিত পাবে, তাদের প্রয়োজন অনুযায়ী তারা এটা বাস্তবায়ন করবে, তাদের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করবে। প্রত্যেকটা ক্লজের নিচে লেখা, এটা এক জায়গায় কমন লিখলাম তা নয়। ওই ক্লজটার ব্যাপারে যেমন ধরুন এখানে 33টা বা 30টা বা 31টা দল এখানে অংশগ্রহণ করেছে। 31টা দল কারা? সংসদে আছে কয়জন দল? কোনো অস্তিত্বহীন পার্টি। এই অস্তিত্বহীন পার্টি ইউনূস সাহেব এটা জোগাড়ই করেছেন যাতে একটা গণ্ডগোল আছে। 33টা পার্টি আপনি দাওয়াত করলেন কেন? একটা হাতি আর একটা পিঁপড়া এটাও যদি একটা একসাথ করেন তাহলে হবে নাকি? একটা হাতি একটা পাল্লাই দিলেন আর একটা পিঁপড়া, 2/3 মেজরিটি নিয়ে বিএনপি গভর্নমেন্ট আসে না। বিএনপি হলো মেজর পার্টি সারা বাংলাদেশের গলিতে গলিতে। এমন বহু পার্টি আছে যারা একটা ওয়ার্ডে বা একটা ইউনিয়নে যে পরিমাণ বিএনপি সমর্থক আছে সেই পরিমাণ লোকই নিয়ে তাদের দল, তার একটা পার্টি। সেই পার্টিকে আমি সবার কিন্তু সম্মান দিয়ে কথা বলছি, কোনো সম্মান মানে করি না, যে প্রত্যেকের একটা আইডিয়া আছে বা আইডিওলজি তারা বিপ্লব করতে চায়। আচ্ছা, সেই পার্টিকেও বিএনপি সম্মান করেছে, সেটা তো আগে করেছে, এটা আমি অনেকবার বলেছি বিভিন্ন টকশোতে। তাদের উচিত ছিল মেজর পার্টি যে জামাত, এনসিপি বা ধরেন বিএনপি বা আরও দুই একটা তাদের সাথে বসে একটা পর্যায়ে যা তাহলে কিন্তু সহজে হতো ব্যাপারটা জটিল করার তারা সর্বত্র চেষ্টা করেছে। আমি এখানে তাদের দোষী করি, দোষ দিতে চাই এরকম যে তারা এই জটিল খামাখাই জটিলটা করার কোনো দরকার ছিল না। 2 নম্বর বললাম আমি একদিন একটা ডিনারে গেছিলাম, কোনো একটা ডিনারে আওয়ামী লীগ, তখন বিএনপি গভর্নমেন্টে। তো একটা ডিনারে পাওয়া দেওয়ার পরে আমি একজন সাংবাদিক, সে সাংবাদিক এখন জেলে আছে, সেই সাংবাদিক এমন একটা কথা বলল যে তারা একটা কোনো দেশের পারপাস সার্ভ করার জন্য সে একটা গল্প বললো আর আরেকজন লোকের সাথে। আমি ওই টেবিলে বসে, তা আমি তখন বললাম যে আপনারা তো এরকম যে জ্ঞান পাপী মানুষের শব্দটা আসছে ডিকশনারিতে, আসছে তো এইসব আপনাদের কারণে। এই যে জ্ঞান পাপীর কাজটা করলেন, কাজটা ভালো করলেন। আমি এরকম বললাম, হা করে আমাদের টাকায় রয়েছে। আমার যে এই কাজটা তো আপনার করাটা আপনি জানাশোনা, আমি যে আপনার করাটা ঠিক হয়েছে,
আপনি এই দেশে একজন সাংবাদিক, নিজে দাবি করেন, আপনি নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একজনের পাশে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছেন, আপনি কি হু ইউ আর ফর দ্য নেশন? কোশ্চেন হলো এরকমের যে এই যে আমরা 25 জুলাই সনদ বাস্তবায়ন করব, এই 3-4টা পার্টি করলে আমরা প্রথমত রিপ্ট হইতো না, এই ক্লিভেজটা হইতো না, ভাগাভাগিটা হতো না। দ্বিতীয়ত হলো যে এরা মিলে অনেক আগেই সমাধানে পৌঁছতে পারত। এরকম পারপাসলি মোটিভেটেড কিছু মানুষ থাকে বা কিছু দল থাকে, তারা একটা গণ্ডগোল বাঁধাবার চেষ্টা করে, সমাধানের চেয়ে গণ্ডগোল বাঁধে। যেমন ধরুন 32টা পার্টি ধরেন বা 33টা পার্টি, কয়টা পার্টি গেছে আমি ঠিক জানি না, তো 31টা ধরে সেই পার্টির মধ্যে বঙ্গভবনে দাওয়াত পেত, কফি চা খাইতে পারতো, এখন কেউ দাওয়াত করে না। কাজে কফি চা খাবার জন্য তারা ঘটনাটা জিয়ে রাখার চেষ্টা করেছে। আবার যারা এই ঘটনায় আসে তারা তো দেশের স্বার্থ কতখানি দেখেছে, বিদেশের স্বার্থ কতখানি দেখেছে, এটা কোশ্চেনেবল, এটা কিন্তু কোশ্চেনেবল। কাজে তারা এরকম একটা পরিস্থিতি তৈরি করতে চায়। আমরা দাওরি কর্মা সেমিকরণ সব বাস্তব করব, শুধু অশান্তি হয়েছে কোথায়? ওনারা যে প্রক্রিয়াটা কী হবে সেই প্রক্রিয়া নিয়ে কথা বলছি আমরা কিন্তু বলছি। ওনারা বলছেন জুলাই সনদের অর্ডার যেটা, সেটা বাস্তব, সেটা সংবিধানের মধ্যে পড়ে না, সেটা কোনো লয়ের মধ্যে পড়ে না, রুলসের মধ্যে পড়ে না, বিধির মধ্যে পড়ে না, অর্ডিন্যান্স আসে নাই। সুতরাং এই ক্ষেত্রে ওনাদের মধ্যে আমাদের কোনো ডিফারেন্স নেই। আমরা যখন দেখবেন এইটা জিনিস কালো, আপনি বলছেন কালো, আমি বলছি কালো, ফাইনালি আপনি কালো বলবেন, এইটা কি দেখার পরে বা আপনি দূরবীন দিয়ে দেখবেন না কী করে দেখবেন যে কালো বলবেন না, আমি এটা সাদা চোখে কালো বলছি। ডিফারেন্স হলে এইখানে এরকম জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু যা জিনিস উন্নয়ন করতেছেন তা আমরাও করতেছি। মানে নানা বিষয় নিয়ে আসলে আলাপ আলোচনা করলাম। যে বিষয়টি নিয়ে শেষ প্রশ্ন আপনাকে করতে চাই সেটা হচ্ছে বিএনপি তার নিজস্ব যে 31 দফা সেটি বাস্তবায়নে এই মুহূর্তে কতটা আগ্রহী, কত দূর এগোতে পারলো? বিএনপি 31 দফার মধ্যে তো আছে, সব কিছু তো বাস্তবায়ন হতে শুরু করছে। বিএনপি আইনের শাসন চায়, চেষ্টা করছে। বিএনপি এই দেশের বাকস্বাধীনতা চায়, চেষ্টা করছে। বিএনপি এই দেশের সংসদ কার্যকরী হোক, তার চেষ্টা করছে। বিএনপি এই দেশের মানুষ স্বাবলম্বী হোক, তার চেষ্টা করছে। বিএনপি এই দেশের মানুষ অর্থনৈতিকভাবে মুক্তি পাক, তার চেষ্টা করছে। এই দেশের মানুষ শিক্ষিত হোক, তার চেষ্টা করছে। তারপর শিক্ষিত মানুষকে কোথায় কাজে লাগাবে, কেমন করে লাগাবে, তার কার্যক্রম করছে। সবই তো করছে, 31 দফাই তো সব। আর একদম অনুষ্ঠানের আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একটু আপনি বলবেন যে ত্রয়োদশ জাতীয় সংসদের উপলক্ষে মানুষের যে আগ্রহ, ইচ্ছা বা এই সংসদের কাছ থেকে মানুষের যেই চাওয়া, এই সংসদ সেটা পূরণ করতে পারবে কিনা? আমরা আপ্রাণ চেষ্টা করছি এই মানুষের চাওয়া প্রত্যাশা পূরণ করার জন্য। আজকে আমরা করে ফেলেছি তা নয়, আমরা করার চেষ্টা করব। এই যে সংস্কারটা চলমান, আমি যখন থাকবো না তখনও সংস্কার হবে, তখনও কার্যক্রম চলবে। তখন সংসদ হবে কেন? আমি যদি সব কাজ করে যাই তখন আবার সেই প্রয়োজনই তখন সংসদ হবে, তখন আবার তারা তার প্রয়োজনটা নিয়ে আলোচনা করবে। কাজে আমরা যে পরিমাণ কাজে হাত দিয়েছি তার পরিমাণ অনেক। আমি বলি মানুষকে ধৈর্য ধারণ করতে। আর একটা অনুরোধ করব, সেটা হলো আপনারা দেখবেন আমাদের সদিচ্ছা আছে কিনা। আপনারা যেদিন বুঝবেন যে আমাদের সদিচ্ছা নেই, আমরা এইখানে বসছি দেশের কল্যাণের জন্য না, আমরা বসছি দেশের উপকারের জন্য না, তা সেদিন আমাদের নিগেট করেন। কিন্তু আমরা যদি কল্যাণের জন্য করি এবং সেটা যদি সদিচ্ছা থাকে, আপনারা যদি বিশ্বাস করেন আমাদের সদিচ্ছা আছে, তাহলে আপনারা আমাদের সাথে থাকেন। আমি মানুষের কাছে এটা অনুরোধ করতেছি। অনেক ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি এত ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন আমাদেরকে। আর দর্শকদের বলতে চাই যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের বিশেষ সাক্ষাৎকারের আয়োজন এখানেই আমাদের বিদায় নিতে হচ্ছে। আগামী পর্বে আবার নতুন কোনো অতিথি নিয়ে ফিরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।